আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী কাছে ও দূরে দেশ ও প্রবাসী যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের এই পর্যালোচনায় স্বাগতম। আজকে আমার কথা বলা হচ্ছে যে একটু আগেই একটি নিউজ দেখলাম যে বাংলাদেশের সর্বত্র বা সব জায়গাতেই সেনাবাহিনী সেই 5ই আগস্টের পর থেকেই বিদ্যমান ছিল, কিন্তু এখন থেকে অর্ধেক অর্থাৎ 50% সেনা সদস্যকে তুলে নেওয়া হবে, ব্যারাকে ফিরিয়ে নেওয়া হবে। এই যুক্তি হিসেবে 3টি কারণ উল্লেখ করেছেন তারা। প্রথমত, এখন একেবারেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক। দ্বিতীয়ত, পুলিশের উপরে একটি পরীক্ষা করতে চান তারা যে আসলেই পুলিশ এখন আইন শৃঙ্খলা রক্ষা করতে সক্ষম কিনা। তৃতীয়ত, যেহেতু সামনে নির্বাচনে সেনাবাহিনী ব্যাপক আকারে তাদের উপস্থিত থাকবে বা এই নির্বাচন নিয়ে তাদের অনেক কাজ আছে, এই কারণে নির্বাচনের আগে তাদেরকে কিছুটা রেস্ট দেওয়া বা কিছু ছুটি দেওয়া বা কিছু অবসর, এই হচ্ছে মূলত 3টি কারণ। সরি, কিন্তু এখানে আমার কিছু প্রশ্ন আছে। কিছু প্রশ্ন না, ঠিক আমি বড় আকারের একটি প্রশ্নই করতে চাই যে আমরা গত মাসে দেখেছি যে শেখ হাসিনার একটি মামলার বিচার কার্যক্রম শেষ। নভেম্বরের 13 তারিখে রায় ঘোষণার জন্য একটি ডেট রাখা হয়েছে। তো এই যে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে অলরেডি আওয়ামী লীগ তারা ঢাকা অবরোধের একটি কর্মসূচি দিয়েছেন। এই ঢাকা অবরোধকে কেন্দ্র করে কি হবে না হবে, মোটামুটি পুরা ঢাকা শহরে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিস্থিতিতে এই যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও পারলে বৃদ্ধি করা দরকার, বিশেষত ঢাকাকে প্রোটেক্ট করার জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া দরকার। ঠিক সেই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষার কাজে যে সেনা সদস্য নিয়োজিত ছিলেন তাদের অর্ধেককে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, এটা কি আবার নতুন কোনো ষড়যন্ত্র কিনা, নতুন কোনো চক্রান্ত কিনা, এরকম কথা আসতেছে বিভিন্ন জায়গা থেকে। আমিও সাথে প্রশ্ন করে রাখলাম যে আদতে এখানে আমাদের দেশের আভ্যন্তরীণ যে বিষয়গুলি বা উত্তেজনা বৃদ্ধি করা বা কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি করার সুযোগ করে দেওয়া, এরকম কোনো চিন্তা আদৌ আছে কিনা। যেহেতু আমাদের সামনে একটি নির্বাচনকে সামনে রেখে এমনিই আওয়ামী লীগ পাগলের মতো হয়ে যাবে। বিশেষত গত পরশুদিন যখন বেগম খালেদা জিয়ার নমিনেশনের বিষয় নিশ্চিত করা হয়েছে যে তিনি 3টি আসন থেকে নির্বাচন করবেন, এই খবরটা আমার মনে হয় শেখ হাসিনার অন্তরে ব্যথা দেওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। কারণ যেই হাসিনা মনে করেছিলেন যে বেগম খালেদা জিয়া সারা জীবন সে কারান্তরীণ থাকবেন অথবা গৃহবন্দী থেকে পচে গলে মারা যাবেন, সেই বেগম খালেদা জিয়া এখন মুক্ত বাতাসে দলের হাল ধরছেন এবং আগামী নির্বাচনে নিজে পার্টিসিপেট করছেন এবং 3টি আসনে নির্বাচন করার জন্য মনস্থির করেছেন। এই অবস্থাটা হাসিনা কোনোভাবেই মেনে নিতে পারবে না। যখনই তফসিল ঘোষণা হবে ডিসেম্বরে, তখন হাসিনা আরও পাগল হয়ে যাবে, আওয়ামী লীগ আরও ক্ষিপ্ত হবে। হাসিনার বিচারকে কেন্দ্র করে বাংলাদেশে একটি অস্বাভাবিক পরিস্থিতি হওয়ার সমূহ সম্ভাবনা আমি আশঙ্কা করছি। সেই জায়গা থেকে আমি বলবো যে কোনোভাবেই এই মুহূর্তে যেন সেনা সদস্যদেরকে যে ব্যারাকে ফিরিয়ে নেওয়া বা অর্ধেককে ব্যারাকে ফিরিয়ে নেওয়া, এরকম সিদ্ধান্ত যেন থেকে বিরত রাখা হয়। কারণ সেনাবাহিনীদের আমি বুঝছি যে তারা অনেক কষ্টে আছেন, অনেক কাজ করতেছেন, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের তো একটি নৈতিক দায়িত্ব আছে যে একটি দেশকে স্বাভাবিক রাখার জন্য, একটি দেশকে সকল সমস্যা থেকে নিরাপদ রাখার জন্য তারা যথাযথ ভূমিকা পালন করাটা এটা তাদের নৈতিক দায়িত্ব এবং তাদের ইমানি দায়িত্বও বটে, বা রাষ্ট্রীয় যেই দায়িত্ব তাদেরকে দেওয়া হয় সেটা তাদের সরকারি চাকরিজীবী হিসেবে সেই দায়িত্ব। এছাড়াও আমরা সেনাবাহিনীর উপরে সবচেয়ে বেশি আস্থা রাখি, যে কারণে আমরা বলে থাকি দেশপ্রেমিক সেনাবাহিনী। আমরা কিন্তু অন্য কোনো বাহিনীর সাথে এই শব্দটা সচরাচর ব্যবহার করি না। পুলিশের সাথে কেউ এই শব্দটা ব্যবহার করেছেন বলে আমি অন্তত কখনো দেখিনি যে দেশপ্রেমিক পুলিশ। কারণ পুলিশের কাজ হচ্ছে দেশের আভ্যন্তরীণ, আর সেনাবাহিনীর কাজ হচ্ছে মূলত দেশের বাহিরে বহির্শত্রুর সাথে যখন আক্রমণ হয় সেই বহির্শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা। এই কারণে মূলত তাদের সাথে দেশপ্রেমিকের কথাটা ওতপ্রোতভাবে জড়িত। ঠিক দেশের স্বার্থের
দিকে খেয়াল রেখে যখন যখন দেশের পক্ষে থাকার কথা সেই জায়গায়ও সেনাবাহিনীর উচিত যে দেশের পক্ষে থাকবেন। যেমন বিগত 16 বছরের যতগুলি নির্বাচন হয়েছে, 3টি নির্বাচনে সেনাবাহিনীর কে নিয়ে আমরা অনেক প্রশ্ন করেছি, অনেক বিতর্ক করেছি যে এই কি সেই সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী যে দেশের বিরুদ্ধে গিয়ে তার অবস্থান করতেছে? একটি আমির নির্বাচন, রাতের নির্বাচন, জাল ভোটের নির্বাচন, এইরকম নির্বাচন প্রোটেক্ট করতেছে সেনাবাহিনী, এর নিরাপত্তার বিধান নিশ্চিত করতেছে সেনাবাহিনী। এরকম বিভিন্ন সময় আমরা কথা বলেছি। তো এখন অন্তত সেই যুগ চেঞ্জ হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে এবং ফ্যাসিস্ট খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই সময়ে এসে অন্তত আমি বিশ্বাস করি কোনো সেনা সদস্য তারা সে আগের অবস্থানে নেই। এখন সলিড তাদের ভিতরে দেশপ্রেমটা এবং দেশপ্রেমের যে উজ্জ্বল দৃষ্টান্ত সেটা তারা দেখিয়ে আসছেন এবং দেখাবেন। এই কারণে আমি বলছি যে একটু কষ্ট হলেও এই মুহূর্তে এই মাঠে যেই সেনা সদস্য আছেন তাদেরকে এভাবে 50% কমিয়ে অর্ধেকে নামানো এটা যৌক্তিক মনে করি না। এরপরেও যদি সেটা করতেই হয় অন্তত ঢাকাতে যেন আইন শৃঙ্খলা আরো একটু বাড়ানো হয়, অর্থাৎ অন্যান্য বাইরের থেকে কিছু সেনা সদস্য হলেও এনে ঢাকার প্রত্যেকটা পয়েন্টে যেন সেনা সদস্যের টহল বাড়ানো হয়, তাদের উপস্থিতি বাড়ানো হয় এবং যে কোনো পরিস্থিতিতে যেন যে কোনো সমস্যা, যে কোনো গোলযোগ মোকাবেলা করতে এরা পারঙ্গমতার সাথে এরা পরিচয় দিতে পারে। সাথে সাথে আমাদের পুলিশকে তো অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, সরকারের গোয়েন্দা বাহিনীকেও অ্যালার্ট থাকতে হবে, সাথে সাথে আমাদের জনগণকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যেখানে আছি, আমরা 5ই আগস্টের আগে যেভাবে আন্দোলনে সকলে একসাথে একীভূত হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম, তখন কিন্তু আমাদের মোকাবেলায় ছিল সরাসরি সকল বাহিনী, পুলিশ বলি, র্যাব বলি, বিজিবি বলি, আর্মি বলি, চারো বাহিনী আমাদের বিপক্ষে ছিল। তারপরেও কিন্তু আমরা বিচ্ছিন্ন হই নাই, আমাদের ভিতরে বিভেদ তৈরি হয় নাই, আমরা একতার সাথে একত্রিত হয়ে আমরা সম্মুখপানে লড়াই চালিয়ে গেছি। ঠিক এখনো এই পরিস্থিতিতে যদি কোনো উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়, বিশেষ করে খুনি হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে তারা যদি কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাহলে জনগণ হিসেবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে তাদের সেই মোকাবেলা করা আমাদের ইমানি দায়িত্ব, আমাদের দেশপ্রেমের যে দায়িত্ব, সেই দায়িত্বের জায়গা থেকে আমাদের এই দায়িত্বটা ঘাড়ে এসে পড়ে। অতএব আমি সকলকে উদাত্ত আহ্বান করব যে পুলিশ, আর্মি যেভাবে আমাদের পাশে থেকে কাজ করতেছেন, সাথে সাথে প্রত্যেক রাজনৈতিক দল হিসেবে বিএনপি, জামাত, এনসিপি, সকল দল বা ধর্মীয় যত ইসলামী যত দল আছে প্রত্যেক দল, সাথে হেফাজতে ইসলাম, সকলে মিলে তাদের কর্মসূচি দেওয়া উচিত। এই 13ই নভেম্বর কেন্দ্রিক কিছু কর্মসূচি থাকবে, প্রয়োজনে হেফাজত যদি ঢাকায় কোনো কর্মসূচি দেয় বা অন্যান্য রাজনৈতিক দল এক একটা এলাকায় এক এক দল ভাগ করে প্রয়োজনে পরামর্শ করে, যে পল্টনে একটা দল করলো, মুক্তাঙ্গনে একটা দল করলো, ওদিকে শাপলা চত্বরে একটা দল করলো, এদিকে সরোয়ারদীতে এক গ্রুপ করলো, এভাবে ভিন্ন ভিন্ন জায়গায় যদি এরা সমবেত হয় এবং যে কোনো সমস্যা হলে সাথে সাথে সেই সমস্যা মোকাবেলায় যেন এরা ঝাঁপিয়ে পড়ে, সেই আহ্বান রেখেই আমি আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।